ইসির দুর্বলতায় গত ৩ জাতীয় নির্বাচন সুষ্ঠু হয়নি। মত বিশ্লেষকের হাসিনা আমলের বিতর্কিত আইনেই নাসির উদ্দিন কমিশন সরকারের প্রভাব মুক্ত করতে আইন পরিবর্তনের পরামর্শ। অপরিকল্পিত উন্নয়নের খেসারত 10,000 কোটি টাকার টানেল এড়িয়ে ঢাকা কক্সবাজার রুটের গাড়ি চলে শাহ আমানত সেতু দিয়ে। পটিয়া আনোয়ারায় সড়ক নির্মাণে মিলতে পারে মুক্তি। দুর্নীতিবাজদের ধরতে নেই দৃশ্যমান পদক্ষেপ। দুদকের 70টি অভিযানে দালাল ছাড়া গ্রেফতার হয়নি কেউ। তাৎক্ষণিক ব্যবস্থা না নেওয়ায় কার্যক্রম নিয়ে প্রশ্ন। এবং চ্যাম্পিয়ন্স ট্রফিতে ফেরার গুঞ্জনের মধ্যেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে আনুষ্ঠানিক অবসরের ঘোষণা তামিম ইকবালের। ফেসবুকে পোস্ট দিয়ে জানালেন বাঁহাতি ওপেনার। সংবাদের সঙ্গে আছি আমি রোজা চৌধুরী। পরপর 3টি জাতীয় নির্বাচন সুষ্ঠু না হওয়ার অন্যতম কারণ দুর্বল নির্বাচন কমিশন, এমন মত বিশ্লেষকদের। সামনের দিনে নির্বাচন কমিশন গঠনে সরকারের প্রভাব যেন না থাকে সেদিকে সতর্ক দৃষ্টি রাখার পরামর্শ তাদের। তবে রাজনৈতিক বিশ্লেষক ও পর্যবেক্ষকরা বলছেন বিদ্যমান আইনে তা প্রায় অসম্ভব। নির্বাচন কমিশন গঠন আইনে পরিবর্তন আনার পাশাপাশি কাজে স্বচ্ছতা আনারও তাগিদ দেন তারা। কাউসারা চৌধুরী, কুমুর প্রতিবেদন। স্বাধীনতার 50 বছর পর বিগত আওয়ামী লীগ সরকার নির্বাচন কমিশন গঠনে আইন করে। 2022 সালের সেই নতুন আইনে প্রথমবার কাজী হাবিবুল আওয়ালের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন গঠন হয়েছিল। বর্তমান নাসির উদ্দিন কমিশনও সে আইনের ভিত্তিতেই করা। তবে আওয়ামী লীগ সরকারের করা এই আইন শুরু থেকেই বিতর্কের জন্ম দিয়ে চলেছে। এ আইনে বলা হয়েছে রাষ্ট্রপতি, প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগদানে 6 সদস্যের একটি সার্চ কমিটি গঠন করবেন। কিন্তু বাংলাদেশের বর্তমান বাস্তবতায় অধিকাংশ ক্ষেত্রে দেখা গেছে সেই কমিটির সদস্যরা সরকার ও রাষ্ট্রপতির ঘনিষ্ঠ হয়ে থাকেন। সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রী এবং প্রধান বিচারপতির নিয়োগ ছাড়া রাষ্ট্রপতির যে কোনো কাজে প্রধানমন্ত্রীর পরামর্শ নিতে হবে। ফলে সার্চ কমিটি গঠনেও সরকার প্রধানের প্রভাব বিস্তারের সুযোগ আছে। পুরো সিস্টেমটাই হচ্ছে প্রধানমন্ত্রী কেন্দ্রিক, যে কারণে প্রধানমন্ত্রীর পক্ষে এটাকে প্রভাবিত করা এটা খুব সহজ কাজ এই আইনের মাধ্যমে। সার্চ কমিটিটা পুরোটাই একেবারে রুলিং পার্টি নির্ভর হয়ে গেছে। এটা একটা নিরপেক্ষ প্রতিষ্ঠান, একটা সাংবিধানিক প্রতিষ্ঠানের জন্য এটা আমার মনে হয় এটা যুক্তিপূর্ণ না। কমিশন গঠনে সরকারের হস্তক্ষেপ এড়াতে আইনের পরিবর্তন আনার তাগিদ বিশ্লেষকদের। 5টা দলের থেকে 5 জন 6 জনকে প্রতিনিধিত্ব দিলে অন্ততপক্ষে যারা সাংবিধানিক পদ থেকে আসবে তাদের সাথে একটা ভারসাম্য হবে। দুটো উপায় হতে পারে। ধরেন যে আইনের মধ্যে একটা সার্চ কমিটি থাকতে পারে, কিন্তু সেই সার্চ কমিটি ইন্ডিপেন্ডেন্ট হতে হবে। আবার এটা যদি আমরা সার্চ কমিটি বাদ দিয়ে পৃথিবীর অনেক দেশে আছে একটা ন্যাশনাল কনস্টিটিউশনাল কাউন্সিল, তারা এই কাজটা করতে পারে। সুষ্ঠু নির্বাচনের জন্য কমিশন গঠনে আইন পরিবর্তনের পাশাপাশি নির্বাচনী অপরাধের শাস্তি বিধানের উদ্যোগ নেওয়ার ক্ষমতা ইসির হাতে থাকা উচিত বলে মনে করেন তারা। আচরণ বিরোধিতা যাতে পরিবারিত হয় তার জন্য প্রশাসনিক কর্মকর্তাদেরকে দায়িত্ব দেওয়া হয় এবং সরকারি প্রভাবে হোক, প্রার্থীর প্রভাবে হোক, ক্ষমতার প্রভাবে হোক, যে কোনো কারণে সুষ্ঠুভাবে এই দায়িত্বটা পরিপালিত হয়নি। সরকারি কর্মকর্তা গিয়ে নির্বাচনে অপরাধ করলো, আপনি তার দৃষ্টি আকর্ষণ করছেন, সে তো তার দৃষ্টি আকর্ষণ করেই থাকবে। কমিশনকে স্বাধীন করতে হলে তাহলে নির্বাচন কমিশনকে এই বিচারিক ক্ষমতা দিতে হবে। একজন এমপি হয়ে গেল, তিনি একটা অন্যায় কাজের সঙ্গে ইনভলভ ছিলেন বা অনিয়ম করে নির্বাচনে জিতে আসছেন, সেটা যদি অ্যাড্রেস করা না হয় তাহলে তো সেই নির্বাচনকে আমি বিশ্বাসযোগ্য বলতে পারবো না। এই জন্যই আমরা একটা সময় ভিতরে দেওয়ার চেষ্টা করছি। সংখ্যাগরিষ্ঠের মতামতের ভিত্তিতেই কমিশনের সিদ্ধান্ত নেওয়া এবং কাজে স্বচ্ছতা রাখার কথা বলেন বিশ্লেষকরা। একটা স্বচ্ছতা গাইডলাইন থাকা দরকার, যে তারা কিভাবে তাদের প্রত্যেকটা কাজের স্বচ্ছতার পরিচয় দেবে এবং জনগণের কাছে এটা প্রকাশ করবে। বিশ্লেষকদের মতে পরিবর্তন ও পরিমার্জনের মধ্য দিয়ে এমন একটি কার্যকর নির্বাচন কমিশন আইন প্রণয়ন করতে হবে যা ভবিষ্যৎ বাংলাদেশ সুষ্ঠু নির্বাচনের পথকে আরও মসৃণ করবে। এর মধ্য দিয়েই মজবুত হবে সংসদীয় গণতন্ত্র। কাউসারা চৌধুরী, কুমু, সময় সংবাদ, ঢাকা। পৌষের হিম জড়ানো গ্রামীণ জনপদে চিরায়ত বাংলার শীতের উৎসবের আমেজ।
পিঠাপুলির আয়োজন আপ্লুত করে তরুণ থেকে প্রবীণ সবাইকে। এ নিয়ে রিপোর্ট থাকছে সংবাদের শেষাংশে। অপরিকল্পিত উন্নয়নের 10,000 কোটি টাকার টানেল যানবাহন শূন্য থাকলেও শাহ আমানত সেতুতে সৃষ্টি হচ্ছে অসহনীয় যানজট। ঢাকা কক্সবাজার রুটের সব গাড়ি টানেল এড়িয়ে এই পথ ব্যবহার করায় যানজট পরিস্থিতি ভয়ঙ্কর হয়ে উঠছে। পটিয়া এবং আনোয়ারা থেকে নতুন সড়ক নির্মাণ করে চলাচল পতেঙ্গামুখী করা না গেলে যানজট সামাল দেওয়া সম্ভব নয় বলে মত বিশেষজ্ঞের। শাখাউত টিপুর ক্যামেরায় কমলদের রিপোর্ট। নগরীর যানজট নিরসনে কর্ণফুলী নদী তলদেশ দিয়ে 10,000 কোটি টাকা খরচ করে তৈরি করা হয়েছে এই টানেল। কথা ছিল দৈনিক এই টানেল দিয়ে গাড়ি চলাচল করবে 18,500, চলছে 4,000-এরও কম। প্রতিদিন ব্যয় হচ্ছে 37 লাখ টাকা, আয় মাত্র 10 লাখ। অথচ বিপরীত চিত্র চট্টগ্রাম শাহ আমানত সেতুতে। টোল কমিয়ে ফেলে মানুষকে যদি উৎসাহিত করা যায় এবং অন্য লিঙ্কগুলিতে কমপ্লিট করা যায়, তাহলে আমাদের হয়তো মনে হয় যে আমাদের টার্গেটের 60-70% পর্যন্ত আমরা 2-4-5 বছরের মধ্যে আমরা পৌঁছাতে পারবো। কিন্তু এই টোল খরচ করে আমি যে বেনিফিটটা পাবো, সেই বেনিফিটের জন্য টোল খরচ করার জন্য অধিকাংশই চালক রাজি হবে না। বন্দরনগরী চট্টগ্রামের প্রবেশ মুখ শাহ আমানত সেতু। মূলত পর্যটন নগরী কক্সবাজার বন্দরনগরী চট্টগ্রামকে রাজধানী ঢাকার সাথে যুক্ত করেছে এই সেতু। টানেল এড়িয়ে সমস্ত যানবাহন চলে যাচ্ছে এই সেতু দিয়ে, আর এর ফলে প্রতিনিয়ত এখানে সৃষ্টি হচ্ছে তীব্র যানজটের। সাধারণ মানুষকে ঘন্টার পর ঘন্টা এই সেতু এলাকায় আটকে থাকতে হচ্ছে, ভোগান্তি চরম পর্যায়ে। অথচ 10,000 কোটি টাকার টানেল কোনো কাজে আসছে না। এই যানজট সৃষ্টি হচ্ছে শুধুমাত্র অনিয়ন্ত্রিত পরিকল্পনার কারণে। সাফার করতেছি ড্রাইভাররা, মানে এই জামটা কিন্তু আপনার করাচিন পার হয়ে চলে যায়, ওদিকে আপনার নতুন ব্রিজ পার হয়ে যাচ্ছে। দক্ষিণ চট্টগ্রামের ভিতরে খুবই একটা ঝামেলা ভোগান্তির এই টুল নিয়ে। প্রতিদিন দাম থাকে, দিকে ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টা দাম থাকে সময়ে। অভিযোগ উঠেছে টানেল নির্মাণের আগে সম্ভাব্যতা যাচাইয়ের যে রিপোর্ট দেওয়া হয়েছিল সেটি যেমন ভুল ছিল, তেমনি ঢাকা চট্টগ্রাম কক্সবাজার রুটের গাড়িগুলোকে টানেলমুখী করার কোনো পরিকল্পনা ছিল না। এই অবস্থায় প্রতিদিন 27 লাখ টাকার বেশি ক্ষতির মুখে থাকা টানেলকে গতিশীল করতে দক্ষিণ চট্টগ্রামের আনোয়ারা এবং পটিয়া হয়ে নতুন রাস্তা নির্মাণের কোনো বিকল্প দেখছেন না বিশেষজ্ঞরা। কক্সবাজার থেকে যেই গাড়িগুলো এখানে চট্টগ্রাম শহরে আসে, সেগুলোকে শাহ আমানত ব্রিজ থেকে কিছু কিছু ডাইভার্ট করে যে আমরা ওদিকে নিয়ে আসতে পারি। টানেলের অপর পাটে যদি শিল্পাঞ্চল যদি গঠন করা যায় বা ভালো কোনো আবাসিক প্রকল্প নেওয়া যায়, তাহলে এটার ব্যবহারযোগ্যতাটা অনেক গুণ বেড়ে যাবে। চন্দনেশের গাছবাড়িয়া থেকে আনোয়ারা চৌমুহনীর দিকে 407 কোটি টাকা খরচ করে 10 কিলোমিটার দীর্ঘ একটি নতুন সড়কের কাজ চলছে। অথচ পরিকল্পনা অনুযায়ী কক্সবাজারে চকরিয়া কিংবা পেকুয়া হয়ে এই সড়কটি তৈরি করা হলে যাত্রাপথের দূরত্ব যেমন অন্তত 60 কিলোমিটার কমে আসত, তেমনি ঢাকা রুটের গাড়িগুলো টানেল হয়ে সীতাকুণ্ডের ফৌজদারহাট পৌঁছাতে পারত স্বল্প সময়ে। 10,000 কোটি টাকায় কর্ণফুলী নদীর তলদেশ দিয়ে তৈরি টানেলটি 2023 সালের 28 অক্টোবর উদ্বোধনের পর মাসে 10 কোটি টাকার বেশি পরিচালন ব্যয় হচ্ছে। অপরদিকে শাহ আমানত সেতু দিয়ে বছরে 90 থেকে 92 লাখ যানবাহন চলছে, যার মাধ্যমে টোল আদায় হচ্ছে 60 থেকে 65 কোটি টাকা। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। সিলেট সার্কিট হাউসে মতবিনিময় সভায় কথা বলছেন প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন। সরাসরি যাচ্ছে সেখানে। বাট আমার প্রশ্নটা হচ্ছে এই যে ভোটার আইডি কার্ড সংশোধনের ক্ষেত্রে বিভিন্ন জায়গায় দুর্নীতি হয়েছে, আর্থিক অনিয়ম হয়েছে, বিভিন্ন জেলার বিভিন্ন উপজেলার নির্বাচন অফিসাররা এর সাথে জড়িত আছে। আমরা জানি যে এই যে গভর্নমেন্ট আসছে বা এই যে অন্তর্বর্তী সরকার আসছে, তাদের প্রধান কাজ হচ্ছে সংস্কার করা। এই ক্ষেত্রে যে সকল অফিসাররা এইসব দুর্নীতির সাথে জড়িত ছিল তাদের বিরুদ্ধে কি কোনো ব্যবস্থা নেওয়া হবে? পাশাপাশি এটাকে আরো আধুনিক করতে, মানুষ যাতে ভোগান্তির শিকার না হয় এই সংশোধন করতে, সেটার জন্য কোনো স্পেশাল পদক্ষেপ নির্বাচন কমিশন নেবে? আমরা অবশ্যই নেব। আমরা এই বিষয়টিকে খুব গুরুত্ব সহকারে দেখছি, মানুষের ভোগান্তি যাতে কমে। আমাদের কিছু সীমাবদ্ধতা আছে, আমি জানি কিছু সীমাবদ্ধতা আছে, আমরা সেগুলো অ্যাড্রেস করার চেষ্টা করছি। আর যারা দুর্নীতিতে
জড়িত ছিল আমরা মোটামুটি প্রমাণ পেলে কাউকে ছাড় দিচ্ছি না এবং দিবও না। আমরা এখানে এই ব্যাপারে আমাদের সিদ্ধান্ত পরিষ্কার, কেউ যদি দুর্নীতির সাথে জড়িত হয় তাইলে কিন্তু তাকে আমরা ছাড় দেবো না কোনোভাবেই। আরেকটা বিষয় হচ্ছে যে আমরা দেখেছি বিগত সময়ে যে সকল নির্বাচন ছিল সেখানে আসলে সাংবাদিকদের প্রবেশের ক্ষেত্রে নানান সীমাবদ্ধতা, বিশেষ করে নির্বাচন স্বচ্ছতার জন্য যারা কাজ করে জনসংঘগুলো, সেখানে নানান প্রতিবন্ধকতা তৈরি করা হয়, নির্বাচন কমিশন বিধি, নানা আইন বিধিবিধান দেওয়া হয়। এই ক্ষেত্রে যেহেতু সংস্কার কমিশন আছে বা আপনারা পুনর্বার এই কমিশনটাকে আপনারা সচল করছেন, এই ক্ষেত্রে গণমাধ্যমের ক্ষেত্রে নির্বাচন প্রাসঙ্গিক হবে কিনা বা কতটুকু আসলে উন্মুক্ত বা স্বাধীনতা থাকবে, এই ব্যাপারে আপনাদের কমিশন আসলে কি চিন্তা ভাবনা করছে? প্রথমত হচ্ছে আমরা গণমাধ্যমের স্বাধীনতায় শতভাগ বিশ্বাসী। এখন একটা বুথে যদি মনে করেন 30-40 জন ঢুকে পড়ে সাংবাদিক ক্যামেরা নিয়ে, তাহলে তো বুঝেন এটা আনম্যানেজেবল হয়ে যায়। একটা নীতিমালার ভিত্তিতে তো আমাদের আগাতে হবে। আমরা সবার সাথে সংশ্লিষ্ট সবার সাথে পরামর্শ করে একটা নীতিমালা ঠিক করে আমরা সাংবাদিকদেরকে সেভাবে একটা এলাও করব একটা নীতিমালার ভিত্তিতে। তবে আমরা এটা বলে রাখি যে আমাদের সব কাজকর্ম ট্রান্সপারেন্ট, স্বচ্ছ, এবং এটা স্বচ্ছ রাখতে চাই যাতে মানুষ যাতে দেখতে পায়। এবং আপনারা যে ভয় করছেন, আমরা সেই ধরনের কোনো পরিস্থিতি আমরা সৃষ্টি করবো না সাংবাদিকদের জন্য। আগামীতে যে নির্বাচন অনুষ্ঠিত হবে সেখানে আমরা দেখেছি বিগত দিনে বিভিন্ন জায়গায় ইভিএমে ভোট হয়েছে, তো ইভিএমে হবে না ব্যালটে হবে? দুর্নীতিবাজদের ধরতে দুদক অভিযান চালালেও দৃশ্যমান কোনো পদক্ষেপ নেই। গেল 20 দিনে অন্তত 70টি অভিযানে বিক্ষিপ্ত দালাল ছাড়া কাউকে গ্রেফতার কিংবা মামলা করতে পারেনি। তাৎক্ষণিক পদক্ষেপ না নেয়ায় সেবা খাত সহ সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে খুব একটা প্রভাব ফেলছে না। বিশেষজ্ঞরা বলছেন, লোক দেখানো অভিযান প্রশ্নবিদ্ধ করছে রাষ্ট্রীয় দুর্নীতি বিরোধী সংস্থার কার্যক্রমকে। তাসলিম তৌহিদের প্রতিবেদন। গত 19 ডিসেম্বর নির্বাচন কমিশনে অভিযান চালায় দুদক। এনআইডি সেবায় ঘুষ লেনদেনের অভিযোগে আটক করা হয় 2 দালালকে। তবে অনিয়মের সঙ্গে ইসির কর্মকর্তা কর্মচারী জড়িত থাকার বিষয়টি প্রমাণিত হলেও দুদক কোনো পদক্ষেপ নেয়নি। কিছু লেনদেনের অভিযোগ আছে, সেগুলো আমরা এখন যাচাই বাছাই করব, পরবর্তীতে আমরা প্রতিবেদন দাখিল করব। একইভাবে গত 8 জানুয়ারি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে অভিযান চালিয়ে প্রমাণ পায় হারভেস্টার মেশিন বিতরণে অনিয়মের। 3 গুণ বেশি দামে মেশিন ক্রয়ের তথ্য মিললেও তাৎক্ষণিক কোনো পদক্ষেপ না নিয়ে কমিশনের সুপারিশের অপেক্ষায় অভিযান শেষ করে। হারভেস্টিং মেশিনগুলো বিতরণের ক্ষেত্রে কৃষক নির্বাচনে অনিয়ম হয়েছে বা যে প্রতিষ্ঠানগুলোর সাথে টেন্ডার হয়েছে প্রতিষ্ঠানগুলো প্রয়োজনীয় শর্ত পূরণ করে না। দুদকের তথ্য বলছে, আব্দুল মমিনের নেতৃত্বে দুদকের নতুন কমিশন দায়িত্ব গ্রহণের 20 দিনে 70টির বেশি অভিযান চালিয়েছে। এর মধ্যে রাজক, গৃহায়ন, ভূমি অফিস, হাসপাতাল, বাস টার্মিনাল সহ সরকারি সেবা খাতগুলোতে। এসব অভিযানে অধিকাংশ ক্ষেত্রে দুর্নীতির প্রমাণ মিললেও তাৎক্ষণিক কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। ফলে দুদকের অভিযান দিন দিন সাধারণ মানুষের কাছে আস্থা সংকটে পড়ছে। অবশ্য দুদক বলছে, প্রতিটি অভিযান বিশ্লেষণ করে কমিশনে সুপারিশ করা হয়। যেই ক্ষেত্রে অনিয়ম এবং দুর্নীতির প্রমাণাদি পাওয়া গেছে সেগুলি সংক্রান্তে সে প্রতিবেদনে উপস্থাপন করে থাকে এবং এই প্রতিবেদন দুর্নীতি দমন কমিশনে উপস্থাপনের পর এই বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হবে। দুদকের সাবেক এই মহাপরিচালক মনে করেন, তড়িৎ ব্যবস্থা না নিলে প্রশ্নবিদ্ধ হবে দুদকের অভিযান। একটা লোক দেখানো মতন হচ্ছে যে কিছু যাওয়া হলো, দালাল কিছু ধরে আনা হলো, কিন্তু দালাল তো সংশ্লিষ্ট অফিসের লোকের মাধ্যমে যদি তার যোগাযোগ না থাকে তাহলে তো দালাল সেই জায়গায় কাজ করতে পারে না। তাহলে সেই অফিসের সংশ্লিষ্ট ব্যক্তিদেরকে যারা দায়ী তাদেরকে তো এইটার মাধ্যমে আসার কথা, ওই দালালের সাথে সাথে সংশ্লিষ্ট অফিসের সংশ্লিষ্ট কর্মকর্তাদেরও ধরবার কথা। তবে অতীতে দুদকের এনফোর্সমেন্ট টিমের অভিযানে হাতে নাতে সরকারি কর্মকর্তা গ্রেফতার সহ নানা তড়িৎ পদক্ষেপের ইতিহাস রয়েছে। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। আন্তর্জাতিক ক্রিকেট থেকে আনুষ্ঠানিকভাবে অবসরের ঘোষণা দিলেন তামিম ইকবাল। ফেসবুকে স্ট্যাটাস দিয়ে এ ঘোষণা দেন সাবেক অধিনায়ক। চ্যাম্পিয়ন্স ট্রফির বাংলাদেশ দলে তামিমকে অন্তর্ভুক্ত করা নিয়ে আলোচনার মধ্যেই নিজের এ সিদ্ধান্ত জানালেন তামিম। ছেলে আরহাম ইকবালের কথা রাখতে না পারায় করলেন দুঃখ প্রকাশ। I did try my best.
2023 6 জুলাই আচমকা এক ঝড় এসে লন্ডভন্ড করে দিল বাংলাদেশের ক্রিকেটকে। সাজানো বাগান ছারখার হয়ে গেল এক সিদ্ধান্তে। কান্না ভেজা কণ্ঠে তামিম ইকবাল জানালেন, দলের মাঝে তাকে নিয়ে চলছে নানা গুঞ্জন, তাই অধিনায়কত্ব আর করবেন না তিনি। সেখানে থামলেও হয়তো দেশের ক্রিকেটকে এত বড় ঝামেলায় পড়তে হতো না, কিন্তু থামেননি তামিম ইকবাল। জানিয়ে দিলেন শুধু ক্যাপ্টেন্সি নয়, দল থেকেই সরে যাচ্ছেন তিনি। অবসর নিয়ে নেন আন্তর্জাতিক ক্রিকেট থেকে। I am retiring from international cricket effecting right now. চারদিকে শুরু হয়ে যায় হইচই, দেশ জুড়ে সমালোচনায় বিদ্ধ হন বিসিবি কর্তারা। এর মাঝেই তামিমকে ফেরাতে চেষ্টা শুরু করেন তৎকালীন বোর্ড প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন। তিনিও ব্যর্থ হলে তামিমকে ফেরানোর দায়িত্ব নেন তখনকার প্রধানমন্ত্রী। তার বাসভবনে মাশরাফি বিন মুর্তজার মধ্যস্থতায় আবারও ক্রিকেটে ফেরার কথা জানান তামিম ইকবাল। কিন্তু এরপর কেটে যায় সময় অনেক, তামিম আর ফেরেন না। আজ ফিরছি, কাল ফিরবো, পরের সিরিজে দেখা যাবে, চলতে থাকে টালবাহানা। বিসিবি থেকেও নানা সময় নানা কথা বলা হয় তামিমের ফেরা নিয়ে। এর মধ্যে একটার পর একটা আইসিসি ইভেন্ট চলতে থাকে, আর তামিমের অনুপস্থিতি পোড়াতে থাকে সমর্থকদের। এত কিছুর পরও তামিমকে নিয়ে আশা ছাড়েননি তার ভক্তরা, আর ক্রিকেট বোর্ডও চালিয়ে যায় তাদের চেষ্টা। বিপিএল এর মধ্যে আবারও যখন আলোচনায় আসে চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াড, তখন অধিনায়ক শান্ত জানিয়ে দেন তামিমকে তার প্রয়োজন। আর অধিনায়কের বার্তা পেয়ে উঠে পড়ে লাগেন লিপু হান্নানরা, কিন্তু নিজের কথায় অটল রইলেন তামিম ইকবাল। পরিবারের সঙ্গে কথা বলে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবেন বললেও সে সিদ্ধান্ত জানিয়ে দিলেন এক ফেসবুক স্ট্যাটাসে। 2023 বিশ্বকাপে তাকে দলে না নেওয়া নিয়ে যে নাটক হয়েছিল সেটা ভালোভাবেই রয়ে গেছে তার মনে। তাই তো চূড়ান্ত অবসরের দিনেও মনে করলেন সে সময়কার কথা, আর শেষ করলেন নিজের ছেলে আরহাম ইকবালের কাছে দুঃখ প্রকাশ করে। কারণ ছেলের ইচ্ছে মতো আরেকবার লাল সবুজ জার্সি যে গায়ে জড়াতে পারলেন না তামিম ইকবাল। নিয়ন মুহাইমিন, সময় সংবাদ। দেখছেন সময় সংবাদ। বান্দরবানে পাহাড় খেকোদের থামানোর যেন কেউ নেই। যেখানে সেখানে নানা অজুহাতে চলছে পাহাড় কাটার মহোৎসব। ধ্বংস হচ্ছে প্রাণ প্রকৃতি, গড়ে তোলা হচ্ছে বসতি সহ নানা স্থাপনা। স্থানীয়দের অভিযোগ, পরিবেশ অধিদপ্তর ও প্রশাসনকে ম্যানেজ করেই পাহাড় কাটছে সিন্ডিকেট। জড়িতদের আইনের আওতায় আনার চেষ্টা চলছে বলে জানিয়েছে পরিবেশ অধিদপ্তর। সোহেল কান্তিনাথের ক্যামেরায় বিস্তারিত এনে জাকিরের রিপোর্ট। এক্সকাভেটর দিয়ে দিনরাত অবাধে চলছে পাহাড় কাটা। পাহাড়ের পাদদেশ সমতল করে সেখানে গড়ে তোলা হচ্ছে বসতি, নির্মাণ করা হচ্ছে নানা স্থাপনা। বান্দরবান জেলা শহরের পালাঘাটা, কালাঘাটা, বনরূপা, সিদ্দিকনগর, সুয়ালক, টঙ্কাবতী সহ বিভিন্ন এলাকায় দেখা মেলে এই চিত্র। এতে প্রতিনিয়তই ধ্বংস হচ্ছে পার্বত্য জেলার প্রাণ প্রকৃতি। স্থানীয়দের অভিযোগ, দিনের পর দিন প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে পরিবেশ অধিদপ্তর সহ সংশ্লিষ্ট সবাইকে ম্যানেজ করে সিন্ডিকেটের মাধ্যমে চলে পাহাড় কাটা। এতে বর্ষায় ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে পাহাড়ের পাদদেশের আশেপাশের এলাকা। নতুন করে সৃষ্টি হয় পাহাড় ধসের আশঙ্কা। প্রাণ প্রকৃতি রক্ষায় পাহাড় কাটা বন্ধের দাবি স্থানীয়দের। অনুমতিবিহীন তারা কাটতেছে, তারা কাউকে কোনো তোয়াক্কা করতেছে না। বৃষ্টি ফলত এমন তো মারি গায়ের উপরে পড়বে, এগুলো তো রিক্সের উপরে না। যারা পাহাড় কাটে তাদেরকে আইনের আওতায় আনা হোক। পাহাড় খেকোদের আইনের আওতায় আনতে নিয়মিত অভিযান চলছে বলে জানিয়েছে পরিবেশ অধিদপ্তর। সম্প্রতি সময় যেসব জায়গায় পাহাড় কর্তন দেখা যাচ্ছে সেসব জায়গায় আমরা প্রত্যেকটা জায়গায় ভিজিট করেছি। তাদের বিরুদ্ধে অনুসন্ধান চলতেছে এবং তাদের বিরুদ্ধে নিয়মিত এনফোর্সমেন্ট মামলা প্রক্রিয়াধীন রয়েছে, এবং যে সিন্ডিকেটগুলো রয়েছে তাদেরকে আমরা শনাক্ত করার চেষ্টা করতেছি। শনাক্ত করার পরে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেব, যাতে পরবর্তী তারা এই ধরনের কাজ করতে না পারে। গত এক বছরে বান্দরবানে পাহাড় কাটার দায়ে জড়িতদের বিরুদ্ধে ৭৫টি মামলা করেছে পরিবেশ অধিদপ্তর। এ সময় প্রায় অর্ধ কোটি টাকা জরিমানা করা হলেও থামানো যায়নি পাহাড় কাটা। এনএ জাকির, সময় সংবাদ, বান্দরবান। নোয়াখালীতে বড় মৌসুমে ধান আবাদে ব্যস্ত সময় পার করছেন হাজার হাজার কৃষক। তবে উৎপাদন খরচ বেশি হওয়ায় বেকায়দায় তারা। এদিকে বাম্পার ফলনের আশায় কৃষকদের সব ধরনের সহযোগিতা দেওয়ার আশ্বাস কৃষি বিভাগের। সাইফুল্লাহ কামরুলের তথ্য ও সাদ্দাম হোসেন রকির ছবিতে রিপোর্ট। বোরো ধান আবাদের মৌসুমকে ঘিরে কৃষকদের এমন ব্যস্ততা নোয়াখালীর মাঠে মাঠে, যেন দম ফেলার ফুরসত নেই।
আধুনিক পদ্ধতির পাশাপাশি গরু মহিষ দিয়ে হাল চাষ করে যেমন তৈরি হচ্ছে জমি, তেমনি চারা রোপণ সহ সেচ কাজেও ব্যস্ত তারা। কিন্তু উৎপাদন খরচ নিয়ে দুশ্চিন্তার শেষ নেই। তেল, সার, কীটনাশক সহ অন্যান্য কৃষি উপকরণ কিনতে হচ্ছে চড়া দামে। এতে ফলনের পাশাপাশি ভবিষ্যতে খরচ তোলা নিয়েও শঙ্কায় রয়েছেন চাষিরা। বর্তমানে জিনিসের যে দাম, খরচ হিসাবে আমরা বর্গা করি, আমাদের পোষায় না। সারের দাম বাড়ছে, কালা সার বাড়ছে, বদলার দাম বাড়ছে, 700 টাকা বদলা। ধান কেটে আমাদের পোষে না। সরকারি অনুদান আমরা অনেকেই পাই না। এটা দেখা গেছে যে কি হয় বা কি করে এটা আমরা তো জানি না। আমরা তো সাধারণ মানুষ, এমনি কৃষি অফিসার আসি লিস্ট নেয়, কিন্তু আমরা মাল পাই না। কৃষকদের সব ধরনের সহযোগিতার আশ্বাস কৃষি বিভাগের। এছাড়াও নতুন জাতের ধান আবাদের পরামর্শ দেয়া হচ্ছে। কৃষির যান্ত্রিকীকরণের ব্যাপারে আমরা এমফেসিস দিচ্ছি, গুরুত্ব দিচ্ছি। বিভিন্ন কৃষি যান্ত্রিকীকরণের মাধ্যমে যদি কম খরচে করানো যায়, সেই কৌশলগুলো আমরা কৃষকের মাঝে পৌঁছায় দিচ্ছি। চলতি মৌসুমে জেলায় 1,650,000 হেক্টর জমিতে বোরো ধান আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সময় সংবাদ, নোয়াখালী। কাপ্তাই হ্রদ দেশি বিদেশি প্রায় 80 প্রজাতির মাছের অন্যতম উৎস, কিন্তু বিশেষ কোনো প্রক্রিয়া ছাড়াই সনাতন পদ্ধতিতে হ্রদের মাছ প্রক্রিয়াজাত করে বিদেশ পাঠানোয় গুণগত মান নষ্ট হয়। এতে ন্যায্য মূল্য থেকেও বঞ্চিত হন ব্যবসায়ীরা। এজন্য জেলায় প্রক্রিয়াজাত কেন্দ্র স্থাপনের দাবি তাদের। হেফাজত সবুজের তথ্য ও রাজীব দাস মিন্নার ছবিতে রিপোর্ট। পাহাড়ের পাদদেশে 725 বর্গ কিলোমিটার কাপ্তাই হ্রদ। দেশের মিঠাপানি মাছের অন্যতম এই উৎসের বুকে মাছ ধরায় ব্যস্ত জেলেরা। হ্রদে উৎকৃষ্ট মানের কাচকি, কাজলি, আইরিবাইন সহ দেশি বিদেশি প্রায় 80 প্রজাতির মাছ পাওয়া যায়। এসব মাছ দেশের রাজস্ব মিটিয়ে প্রক্রিয়াজাত করে পাঠিয়ে দেওয়া হয় মধ্যপ্রাচ্য ও ইউরোপের কয়েকটি দেশেও। তবে সনাতনী পদ্ধতিতে ড্রামজাত করে মাছ পরিবহনে একদিকে গুণগত মানের যেমন ক্ষতি হয়, তেমনি ন্যায্য মূল্য থেকেও বঞ্চিত হচ্ছেন ব্যবসায়ীরা। এজন্য জেলায় প্রক্রিয়াজাত কেন্দ্র স্থাপনের দাবি তাদের। এতে আয়ও বাড়বে দ্বিগুণ। বিদেশের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই, আমাদের সম্পর্ক কোম্পানির সাথে। বিদেশে রপ্তানি করার উপযুক্ত মাছগুলো যাচাই বাছাই করে নেওয়ার পরে এটা মনে করেন চট্টগ্রাম থেকে মনে করেন যে যার মতো করে বিদেশে রপ্তানি করে। এগুলো বিভিন্ন দেশে যায় চট্টগ্রাম ফ্যাক্টরির মাধ্যমে। এদিকে বিষয়টির গুরুত্ব বিবেচনায় প্রকল্প প্রস্তাবনা পাঠানো হয়েছে বলে জানায় বিএফডিসি। আমাদের দেশে বিচ্ছিন্নভাবে কিছু ব্যবসায়ীরা এই মাছগুলো এক্সপোর্ট করছে। আমরা একটা কোরিয়ান কোম্পানি আমাদের সাথে যোগাযোগ করেছেন। এটার জন্য তাদের কাছে আমরা একটা প্রাথমিক ফিশ প্রসেসিং প্ল্যান্ট রাখার প্রস্তাব রয়েছে, এবং এটা যদি হয়ে যায় তাহলে এখানে যারা লোকাল ব্যবসায়ী আছে তারা সম্মিলিতভাবে এখান থেকে মাছটা এক্সপোর্ট করার সুযোগ পাবে। ব্যবসায়ীদের তথ্য মতে রাঙামাটি থেকে প্রতিদিন প্রায় 3 মেট্রিক টন মাছ বিদেশে রফতানি করা হয় স্থানীয় বাজারে, যার মূল্য প্রায় 15 লাখ টাকা। সময় সংবাদ, রাঙামাটি। পর্ন তারকাকে ঘুষ দেওয়ার মামলায় ডোনাল্ড ট্রাম্পকে ব্যতিক্রমী সাজা দিলেন মার্কিন আদালত। নবনির্বাচিত প্রেসিডেন্টকে কারাদণ্ড বা জরিমানা নয়, বরং নিঃশর্ত মুক্তির দণ্ডাদেশ দিয়েছেন বিচারক হুয়ান মার্চান। 20 জানুয়ারি দেশটির 47তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিতে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। মার্কিন ইতিহাসে তিনিই হবেন প্রথম প্রেসিডেন্ট যিনি একজন দণ্ডিত অপরাধী। নিউ ইয়র্ক থেকে হাসানুজ্জামান সাকির রিপোর্ট। 2016 সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগে যৌন সম্পর্কের বিষয়ে মুখ না খুলতে পর্নো তারকা স্টর্মি ড্যানিয়েলসকে $1,30,000 ঘুষ দেন ডোনাল্ড ট্রাম্প। এর জেরে গেল বছরের মে মাসে নিউ ইয়র্কের অপরাধ আদালতে দোষী সাব্যস্ত হন তিনি। প্রেসিডেন্ট হিসেবে শপথ নেয়ার 10 দিন আগে শুক্রবার যুক্তরাষ্ট্রের বিচারিক ইতিহাসের বিরল রায় ঘোষণা করেন বিচারক হুয়ান মার্চান। মামলায় দোষী সাব্যস্ত ট্রাম্পকে দণ্ড দেয়া হলেও তাকে কোনো জেল জরিমানা করা হয়নি, বরং মামলা থেকে শর্তহীন মুক্তি দেয়া হয়েছে। চূড়ান্ত রায় ঘোষণার সময় ফ্লোরিডায় নিজ বাসস্থান মারে লাগো থেকে নিউ ইয়র্কের ম্যানহাটানের আদালতে ভার্চুয়ালি যুক্ত হন ট্রাম্প। শর্তহীন মুক্তি পাওয়ার আগে তিনি এই অভিজ্ঞতাকে ভয়াবহ উল্লেখ করে বলেন, এটি নিউ ইয়র্কের বিচার ব্যবস্থার জন্য বড় একটি ধাক্কা। ট্রাম্প অভিযোগ করেন, সুনাম ক্ষুণ্ণ করে নির্বাচনে পরাজিত করতেই তার বিরুদ্ধে মামলাটি করা হয়েছিল। আগামী 20 জানুয়ারি যুক্তরাষ্ট্রের 47তম প্রেসিডেন্ট হিসেবে মার্কিন মসনদে বসতে যাচ্ছেন ট্রাম্প। এতে দেশটির ইতিহাসে তিনিই হবেন একমাত্র প্রেসিডেন্ট যিনি একজন দণ্ডিত অপরাধী। যদিও এই রায়ের বিরুদ্ধে আপিল করবেন বলে জানিয়েছেন ট্রাম্প। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ,
নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। এবার শীতের পিঠাপুলির খবর। পল্লী মায়ের কোলজুড়ে বইছে পৌষের বাতাস। হিম জড়ানো ভোরে বাঙালির মনে উঁকি দেয় গ্রাম বাংলার চিরায়ত পিঠার স্বাদ। তবে পিঠা তৈরির আয়োজন সেটিও এখন বাঁচে শহুরে রঙের আবরণে। তবুও শত ব্যস্ততায় গ্রামীণ গৃহিণীর হেসেলে পিঠা আজও রয়েছে গুপ্ত বিদ্যার বেশে। তাদের হাত ধরেই এখনও এই আনন্দ আয়োজন ছড়িয়ে পড়ছে প্রজন্ম থেকে প্রজন্মে। মঞ্জুরুল হক মঞ্জুর ক্যামেরায়, উম্মে হানির রিপোর্ট। হাতছানি দেয়া এক সকাল, কুয়াশার চাদর মারিয়ে রোদ জিতে যায়। ঠিক এ সময় মনোহরী বাংলাদেশের আর সব গ্রামের মতো একটু আগ বাড়িয়েই এখানে জেগে উঠল মানুষ। এরপর প্রকৃতির সাথে মানুষের এক গভীর মিতালি, আড়ষ্টভাব কাটিয়ে চিরায়ত বাঙালি রীতির সাথে সন্ধি। গোলা ভরা ধান উঠেছে আগে, এবার গৃহিণীদের ব্যস্ততা পিঠাপুলির আয়োজন নিয়ে। টোনাটুনির পিঠা খাওয়ার গল্পের মতোই চাই চাল, তেল, গুড়। তাই তো গায়ের বধূর পায়ের দোলায় ঢেকির ব্যস্ত আওয়াজও মিলিয়ে যায় দূর থেকে দূরান্তরে। গ্রাম কি শহরে এখন চালুর গুঁড়ো ব্লেন্ডারে করে। আমার বাসায় ঢেকি আছে, আমরা ঢেকিতে গুঁড়ো করি। পিঠাটা খেতে অনেক মজা হয়। পৌষ আসলে আমার মাকে দেখছি ঢেকিতে চাল গুঁড়া করে পিঠা বানাতে। এখন আমিও সেগুলা করি এবং আমার মেয়েকেও সেগুলো শেখাচ্ছি। এক বাড়িতে গরম ধোঁয়া ওঠা ভাপায় মনোনিবেশ, যেন শীতের উৎসবী আয়োজন। এ তো গেল এক বাড়ির কথা। অন্য বাড়িতে তখন রসের পিঠার আয়োজনে ব্যস্ত গৃহিণী। রসনাবিলাসী মন পুরোটা জুড়ে তখন চিরায়ত বাঙালি রীতি। ছোটবেলা আমার মারে অনেক পদের পিঠে বানাতে দেখছি, কিন্তু আমি অত তো পারি না। সেই পিঠে পারি, রসকুলি পারি, অনেক প্রকার পিঠে কিছু পারি। গ্রামীণ জীবনে শহর আসে যুগের চাহিদায়, তবে মমতা ও রীতির বাস্তবতা তাকে পুরোটা গ্রাস করতে পারেনি। তাই তো পিঠাপুলির আয়োজন তরুণ থেকে প্রবীণ সবাইকে একই ভালো লাগায় আপ্লুত করে। যুগ যুগ ধরে গৃহিণীর হাতে তৈরি এই সুনিপুণ পিঠা বরাবরই প্রকাশ করে বাঙালির অতিথিপরায়ণতা এবং ঐতিহ্যকে। যদিও যুগের পালাবদলের ছোঁয়ায় পিঠা তৈরির সেকাল আর একালে এসেছে বিস্তর ফারাক, তবুও কোথাও যেন এই পিঠা জানান দেয় বাঙালির স্বতন্ত্র ঐতিহ্যকে। উম্মে হানি, সময় সংবাদ, শরীয়তপুর। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। ইসির দুর্বলতায় গত 3 জাতীয় নির্বাচন সুষ্ঠু হয়নি। মত বিশ্লেষকের হাসিনা আমলের বিতর্কিত আইনে নাসিরউদ্দিন কমিশন সরকারের প্রভাব মুক্ত করতে আইন পরিবর্তনের পরামর্শ। অপরিকল্পিত উন্নয়নের খেসারত 10,000 কোটি টাকার টানেল এড়িয়ে ঢাকা কক্সবাজার রুটের গাড়ি চলে শাহ আমানত সেতু দিয়ে। পটিয়া আনোয়ারায় সড়ক নির্মাণে মিলতে পারে মুক্তি। এবং চ্যাম্পিয়ন্স ট্রফিতে ফেরার গুঞ্জনের মধ্যে আন্তর্জাতিক ক্রিকেট থেকে আনুষ্ঠানিক অবসরের ঘোষণা। তামিম ইকবালের ফেসবুকে পোস্ট দিয়ে জানালেন বাঁহাতি ওপেনার। এ ছিল সময় সংবাদে, সঙ্গে থাকুন সময়ের।